Hello, dear students and my dear viewers. Welcome you all to my YouTube channel English Hospital 24 and my Facebook page English Education. তো দীর্ঘদিন যাবত আমি এইচএসসি ইংলিশ গ্রামারের উপরে ভিডিও লেসন তৈরি করিনি, বেশ অনেক দিনই হয়েছে। তো আজকে আমি যেহেতু সামনে এইচএসসি পরীক্ষা রয়েছে, সেই জন্য এইচএসসি ইংলিশ গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক সুইটেবল প্রিপোজিশন। এই সুইটেবল প্রিপোজিশনের এখানে আমি একটি বোর্ড কোশ্চেন, বরিশাল বোর্ড 2019 সালে যে প্রশ্নটি আসছে সেটি সমাধান করে আজকে তোমাদেরকে দেখাবো যে সুইটেবল প্রিপোজিশন কীভাবে ব্যবহার করতে হয়। সুইটেবল প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একটু ভিন্ন কিন্তু, কারণ সুইটেবল প্রিপোজিশন হচ্ছে অর্থ অনুসারে বসে, আর যেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেটা কিন্তু ওয়ার্ডস অ্যাকর্ডিং টু দ্য ফ্রেজ, অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ড অনুযায়ী যে ব্যবহার করতে হয়। যেমন যে ফ্রেজ অনুযায়ী যে শব্দের পরে যেটা ব্যবহার করতে হয় সেটাই আমাদেরকে ফিক্সড। এক কথায় হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা হচ্ছে প্রত্যেকটি শব্দের জন্য ফিক্সড। যেমন ফিক্সড প্রাইজের যে দোকানগুলো রয়েছে, সেই দোকানে যেমন প্রত্যেকটি প্রোডাক্টের প্রাইস ফিক্সড করা, ঠিক সেরকম এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো হচ্ছে ফিক্সড, নির্ধারিত। আর সুইটেবল প্রিপোজিশন হচ্ছে তোমার অল্টারনেটিভ রয়েছে, একটা জায়গায় একটা ব্যবহার করা হয় বা হতে পারে, একটু ব্যতিক্রমী বা একটু ঘুরিয়ে ফিরেও ব্যবহার করা হতে পারে। আজকে চলো শুরু করে যাক, তোমাদেরকে দেখাই যে কীভাবে এগুলো ব্যবহার করতে হয়। তো প্রিপোজিশন তো দুই ধরনের, সুইটেবল এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো এখন এটি হচ্ছে এইচএসসি বোর্ড কোশ্চেন থেকে আমি সমাধান করলেও এটা কিন্তু অন্যান্য শ্রেণীর জন্য গুরুত্বপূর্ণ। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টও কিন্তু এই প্রিপোজিশনের ব্যবহার দিয়ে কোশ্চেন আসে। তাছাড়া চাকরির পরীক্ষাতে তো সুইটেবল প্রিপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে অনেক বেশি প্রশ্ন আসতে দেখা যায়। সুতরাং শুধু যে এইচএসসি পরীক্ষার্থীর জন্যই গুরুত্বপূর্ণ তা নয়, সকল পর্যায়ের শিক্ষার্থীরাই এই লেসনটি মনোযোগ সহকারে দেখতে পারে। তো বাইরে বৃষ্টি এবং বজ্রপাত হচ্ছে, তারপরে আমরা চেষ্টা করছি বিদ্যুৎ যাতে চলে না যায় সেটাই আশা করব। দ্য ওল্ড গ্রে বিয়ার্ডেড সেইলর, এটা হচ্ছে একটা আমাদের অনার্স লেভেলে একটা স্টোরি রয়েছে এনশিয়েন্ট মেরিনার নামে, সেই জায়গা থেকে একটা টপিক। দ্য ওল্ড গ্রে বিয়ার্ডেড সেইলর স্যাট ড্যাশ এ স্টোন, স্টোন মানে পাথরের উপরে বসেছে। পাথরের উপরে বসতে হয়, কখনো কেউ পাথরের ভিতরে বসতে পারে না, পাথরের উপরে বসে। তাহলে এখানে সুইটেবল পজিশন হিসেবে যেটা বসাতে হবে সেটা হচ্ছে উপরে। তাহলে উপরে বুঝালে আমরা জানি অন বসে, উপরে বুঝাতে অন ব্যবহার করতে হবে। তাহলে স্যাট অন এ স্টোন, যেমন একটা চেয়ারে যদি আমি বসি, স্যাট অন এ চেয়ার, স্যাট অন দ্য বেঞ্চ, বেঞ্চের উপরে বসে কেউ বা চেয়ারের উপরে বসে। নেক্সট হচ্ছে ড্যাশ দ্য চার্চ, চার্চের কোথায় সে বসছে। পাথরের উপরে বসছে, কিন্তু সেটা চার্চের কোথায়, পাথরটি চার্চের কোথায় ছিল, অবশ্যই একটা স্থান নির্দেশ করবে। তো স্থান নির্দেশ করতে আমরা সাধারণত ব্যবহার করে থাকি আউটসাইড, বিসাইড, নিয়ার, বিহাইন্ড, আন্ডার ইত্যাদি ইত্যাদি। তার চার্চের নিচে তো বসতে পারে না, বাকি যেগুলো আমি বলেছি সেগুলো যে কোনো একটা ব্যবহার করা যেতে পারে। তাহলে আমি প্রথমেই চার্চের পাশে বসেছিল সেটা আমি বলতে পারি। তারপরে পাশে বলতে বাইও ব্যবহৃত হয়। এছাড়া হচ্ছে নিকটে, নিয়ার। তারপরে চার্চের পিছনে বসতে পারে, তাহলে সেই পিছনেরও ব্যবহার করা যাবে। এখন প্রশ্ন হতে পারে যে এখানে আমরা কোনটা ব্যবহার করব, পরীক্ষায় কি একাধিক ব্যবহার করব? নো, পরীক্ষায় যে কোনো একটি ব্যবহার করতে হবে। এর যে কোনো একটি ব্যবহার করলেই চলবে, কারণ যেগুলো ব্যবহৃত হতে পারে এরকম অল্টারনেট উত্তরের ক্ষেত্রে, অল্টারনেট অ্যান্সারের ক্ষেত্রে কিন্তু যে অ্যান্সার পেপার দেওয়া থাকে শিক্ষকের কাছে সেটার মধ্যে এরকম একাধিক উত্তর দেওয়া থাকে। তাছাড়া কোনো শিক্ষক যদি ভালোভাবে চেক করেন, তার যদি টাইম থাকে, সাধারণত আমরা যদি পরীক্ষায় যখন অ্যান্সার পেপার চেক করি, সেই চেক করার সময় যদি বেশি সময় থাকে তখন কিন্তু নিজে একটু চিন্তা করে দেখি আসলে যে স্টুডেন্ট এখানে যে শব্দটা ব্যবহার করেছে সঙ্গতিপূর্ণ কিনে না, কাছাকাছি অর্থে বা কাছাকাছি মিলছে না, তখন কিন্তু মার্কস দেওয়া হয়। তারপরেও অ্যান্সার পেপারে এই যে আমি এখানে যেগুলো লিখেছি, নিকটে বোঝাতে, পাশে বোঝাতে, এগুলো যেকোনো একটি ব্যবহার করলেই অবশ্যই সেটা কারেক্ট হবে। তাহলে বিসাইড ব্যবহার করা, বিসাইড দ্য চার্চ, চার্চের পাশে, বাই দ্য চার্চ, চার্চের পাশে, বাই দ্বারা দ্বারাও বোঝায়, কিন্তু এখানে হচ্ছে বাই হচ্ছে পাশে। নিয়ার নিকটে, বিহাইন্ড পেছনে, পিছনে বসেছে। দ্য সেইলার ওয়াচড দ্য পিপল, সেইলার মানুষদেরকে দেখেছিল, ওয়াকিং হার্টে ড্যাশ হিম, এই মানুষগুলো হেঁটে কি তার দিকে আসছিল না তার
দিক থেকে যাচ্ছিল, তাহলে তার দিকে আসছিল, তাহলে কারো দিকে আসলে টু বসে অথবা টুয়ার্ডস বসে, টুয়ার্ডস হিম, যে লোকগুলো তার দিকে আসছিল, ওয়াকিং ড্যাশ হিম, তার দিকে আসছিল, তার পাশ দিয়ে যাচ্ছিল, তাহলে সেক্ষেত্রে যাওয়ার কথা বলতো, হ্যাঁ হেঁটে যাচ্ছিল, সেটাও হয় কিন্তু, যে ওয়াকিং বিসাইড হিম, তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, বিসাইড বিসাইড হিম। নেক্সট হচ্ছে দ্য ম্যারিজ গেস্ট, বিয়ের যে অতিথি, দ্য ম্যারিজ গেস্ট, গেস্ট হতে পারে, গেস্ট থাকতেও পারে, ম্যারিজ গেস্ট, বিয়ের অতিথি লিসেন ড্যাশ হিম, তার কথা শুনেছিল, তাহলে এটা কিন্তু মোটামুটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টাইপের, কারণ লিসেনের পরে টু ব্যবহৃত হয়, লিসেন টু হিম, লিসেন টু মি, লিসেন টু দেম, তাদের কথা শোনো, লিসেনের পরে টুই বসে, লিসেন টু হিম, যে বিয়ের অতিথি তার কথা শুনেছিল। হি হ্যাড এ স্ট্রেঞ্জ ম্যাড লুক ড্যাশ হিজ আইজ, তার চোখে একটা অদ্ভুত একটা চেহারা ছিল বা দৃষ্টিভঙ্গি ছিল, তার চোখের অদ্ভুত যে চাহনি বা চেহারা, সেটা কিন্তু তার চোখের মধ্যে ছিল, তাহলে মধ্যে থাকলে ইন বসে, ইন হিজ আইজ, তার চোখের মধ্যে একটা অদ্ভুত চাহনি ছিল বা অদ্ভুত চেহারা ছিল। দ্য ওল্ড ম্যান টোল্ড হিম, বৃদ্ধ লোকটি, ওই যে ম্যারেজ গেস্ট, এখানে যেহেতু হিম রয়েছে তার মানে শুধু গেস্টই হবে, টোল্ড হিম, তাকে বলেছিল ড্যাশ হিজ লাস্ট জার্নি, তার সর্বশেষ যে জার্নি, ওরা একটা জার্নিতে গিয়েছিল এবং সেখানে যাওয়ার পরে অ্যালবাট্রস, যে অ্যালবাট্রস যে পাখি রয়েছে, সেই পাখিদেরকে তারা, সামুদ্রিক পাখি, অন্যায়ভাবে মেরেছিল বিনা কারণেই, তো সেই প্রাণী হত্যার দায়ে সৃষ্টিকর্তা তাদেরকে শাস্তি দিয়েছিল, তো সেই শাস্তিতে তারা অনেকেই পানি ছিল, পানি পান করতে পারেনি এবং তাদের জাহাজটি এক জায়গায় স্থির দাঁড়িয়েছিল নদীতে, সমুদ্রে কোনো ধরনের বাতাস ছিল না, পানি একেবারে বরফ হয়ে গিয়েছিল, লবণ, এত লবণ ছিল যে মানুষ তার দিকে শুধু ওয়াটার ওয়াটার ছিল, বাট নট এ সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার টু ড্রিঙ্ক, তারা একটা পান করার মতো একটা ফোঁটা পানিও তা পায়নি, এরকম করে অনেকেই মারা গিয়েছিল সেখানে সেই জার্নিতে। তো সেই জার্নির কাহিনীটি এই যে বৃদ্ধ লোকটি, সে যে অতিথি তাকে বলেছিল, তাহলে এখন জার্নি সম্পর্কে বলেছিল, তাহলে কোনো সম্পর্কে যদি বলা হয়, তাহলে সম্পর্কে বোঝাতে আমরা জানি অ্যাবাউট বসে, অ্যাবাউট, তাহলে টোল্ড হিম অ্যাবাউট হিজ লাস্ট জার্নি, এই ক্ষেত্রে আমরা এখানে অফ ব্যবহার করলেও হয়, জার্নির কথা বলেছিল, তাহলে জার্নির রয়ের বুঝালে সেখানে অফ বসে। দ্য ওল্ড ম্যান টোল্ড হিম অফ হিজ লাস্ট জার্নি, অথবা অ্যাবাউট হিজ লাস্ট জার্নি, তার সর্বশেষ ভ্রমণের সম্পর্কে বলেছিল, ড্যাশ দ্য সি, তাদের জার্নিটা ছিল কোথায়, সমুদ্রে, সমুদ্রের মধ্যে, তাহলে মধ্যে বুঝলে ইন বসে, ইন দ্য সি, সমুদ্রের মধ্যে যে ভ্রমণ, যা জার্নি, সেইটা সম্পর্কে তারা বলেছিল, ইন দ্য সি। দে হ্যাড সেইলড অ্যাওয়ে, তারা যাত্রা করেছিল ড্যাশ দ্য সাউথ, দক্ষিণ দিকে, কোনো দিকে বুঝলে তার পূর্বে টু বসে, দিকে, টু দ্য সাউথ, টু দ্য নর্থ, টু দ্য ইস্ট, টু দ্য ওয়েস্ট, মানে কোনো দিকে বুঝালে সেখানে টু বসে, যেমন আই এম গোয়িং টু দ্য কলেজ, আমি কলেজে যাচ্ছি, আই এম গোয়িং টু মার্কেট, মার্কেটে যাচ্ছি, কোনো দিকে যখন বুঝাবে সেখানে আমরা টু ব্যবহার করব। তাহলে টু দ্য সাউথ, দক্ষিণ দিকে তারা যাত্রা করেছিল, ড্যাশ দে অ্যারাইভড ড্যাশ কোল্ড গ্রে, মানে তারা যাত্রা করতেই ছিল, মানে তারা চালিয়ে যাচ্ছিল যতক্ষণ না তারা পৌঁছেছিল, তাহলে যতক্ষণ ইংলিশ হচ্ছে আনটিল, আনটিল অথবা টিল, আনটিল অথবা টিল, টিল দে অ্যারাইভ, যতক্ষণ না তারা পৌঁছেছিল কোল্ড গ্রে সি, এই যে ঠান্ডা পানির যে সমুদ্র, সেখানে যতক্ষণ না পৌঁছছিল ততক্ষণ তারা চালিয়ে যাচ্ছিল, তাহলে অ্যারাইভড এর পরে সাধারণত অ্যাট বসে, অ্যারাইভড অ্যাট, কোনো জায়গায় পৌঁছানো বোঝাতে অ্যারাইভড অ্যাট বসে, অ্যারাইভড এর পরে ইনও বসে, বাট অ্যারাইভড এর পরে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাট বসে, অ্যারাইভড অ্যাট কোল্ড গ্রে সি, যতক্ষণ না তারা এই ঠান্ডা পানির যে সমুদ্র সেখানে পৌঁছেছিল ততক্ষণ পর্যন্ত তারা চালিয়ে গিয়েছিল, বা পাল তুলে, এই সেল্ড বলতে এখানে চালানো বুঝিয়েছে, সেল্ড অর্থ আমরা জানি পাল তোলা, কিন্তু এখানে চালিয়ে গিয়েছিল। তো এখন এখানে আমি এই যে সুইটেবল প্রিপোজিশনের কথা যেখানে যেটা বলেছি,
এই বিষয়গুলো তোমাদেরকে মনে রাখতে হবে, অথবা প্রয়োজনে তুমি সাইড নোট করে রাখতে পারো, লিখে রাখতে পারো। যেমন কোনো দিকে আসা বোঝালে আমরা যেমন টুয়ার্ডস বলে থাকি, টু বলে থাকি। আবার কোনো দিকে যখন যায় সেক্ষেত্রে সবসময় টুই হয়, টু দ্য সাউথ, টু দ্য নর্থ, দিকে যখন বোঝায়। পাশ দিয়ে বুঝালে তখন আমরা কি লিখি, বিসাইড, বাই। তারপরে সাথে বুঝালে উইথ, তারপরে জন্য বুঝালে ফর, মধ্যে বা ভিতরে বুঝালে ইন, রয়ের বুঝালে অফ ব্যবহার করতে হয়, কোনো কিছু সম্পর্কে বুঝালে অ্যাবাউট ব্যবহার করতে হয়। এই যে কথাগুলো আমি এখানে বলেছি এগুলোকে বলা হয় শর্টকাট ট্রিক্স বা টেকনিক। সংক্ষেপে এই বিষয়গুলো এগুলো তোমরা অবশ্যই লিখে রাখবে, তোমাদের সাইড নোট হিসেবে খাতায় লিখে রাখবে। তো এখানে আমি 2019 সালের যে এইচএসসি বোর্ডটি সমাধান করেছি, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি কমেন্টে তোমাকে সেগুলো যতটুকু সমস্যা থাকে সেগুলো বুঝিয়ে দেবো। আমি পরবর্তীতে আরও একাধিক বোর্ড কোশ্চেন সমাধান করে দেখাবো, যাতে তোমরা সঠিকভাবে সম্পূর্ণরূপে বুঝতে পারো, সেই চেষ্টা করব। পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন চালু করে রাখবে, আমাদের সাথে বেশি বেশি শেয়ার করবে। কোন ধরনের ভিডিও তোমাদেরকে দিলে তোমরা বেশি উপকৃত হবে, তোমাদের বেশি প্রয়োজন, সেগুলো কমেন্ট করে জানাতে ভুলবে না। আজকে এখানে শেষ করতে চাই। আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংকস ফর ওয়াচিং। থ্যাংকস টু অল।